বইটির শর্ত আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। পড়ছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অশরীরী। বর্ধমান সাহেবগঞ্জ লুপে গুসকরা নামে একটি স্টেশন আছে। ব্রিটিশ আমলে প্রথম যখন রেল লাইন পাতা হয় এখানে, সেই সময়কার কথা। গুসকরা থেকে 10-12 মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায়। সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে, চিঠিপত্র লিখত, কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই বাড়ি আসতে পারত না। এ নিয়ে বাড়ির লোকদের অভিযোগের আর অন্ত ছিল না। নবগোপালের বাবা ছিলেন, মা ছিলেন, নতুন বিয়ে করেছিল, তাই বউও ছিল, ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই। এভাবেই দিন কাটছিল। নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না। এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল। নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে। কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন, আজ 4 বছরেও যখন তুমি বুড়ো বাপ মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না, নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না, তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো। শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্যের শেষ হয় না। শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয়। অতএব তোমার এই দান না পাঠালেও চলবে। এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল। তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারও ফেরত এলো, তখন সে আর থাকতে পারল না। ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল। সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে 1 মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল। আসবার আগে একটা চিঠিও লিখলো বাড়িতে। চিঠিতে লিখে দিল, অমুক দিন আমি গুসকরায় পৌঁছাচ্ছি। স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। সেই মতো নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন গুসকরায় ট্রেন থেকে নামলো, রাত্রি তখন 12টা। ঘন অন্ধকারে স্টেশন এলাকা খা খা করছে। 2-3 জন মাত্র যাত্রী নামলো ট্রেন থেকে। নবগোপাল ভাবল, হয় বাড়ির লোকেরাও চিঠি পায়নি, নয়তো বাবা রাগ করে গাড়ি পাঠায়নি, অথবা গাড়ি এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে। কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল, দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি। কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না। তাই স্টেশনে আব্দুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে। নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? নবগোপাল বলল, হ্যাঁ, আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল, কেন এলো না তাই ভাবছি, অথবা এসে কি ফিরে গেল কি না। স্টেশন মাস্টার বললেন, না, এসে ফিরে যাননি। কেননা আমি তো সবসময় এখানে আছি, আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি। তাহলে কি ওরা চিঠি পায়নি আমার? তাই হবে। তা আপনার বাড়ি এখান থেকে কত দূর? নবগোপাল বলল, অনেক দূর, 10-12 মাইল। ওরে বাবা, তবে তো হেঁটে যাওয়াও চলবে না। না, দিনে মানে হলে যেতাম, এই রাত্রে কখনো নয়। ভূতের উপদ্রব আছে, চোর ডাকাতেরও ভয় আছে, ঠ্যাঙাড়ের উৎপাতও আছে। স্টেশন মাস্টার বললেন, তাহলে এক কাজ করুন, আজ আর কোনো ট্রেন তো আসবে না। আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি। আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন। তারপর সকাল হলে দেখি আপনার জন্য কি করতে পারি। যদি কারো গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দেব। নবগোপাল বলল, পেলে ভালো, নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই। এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চের উপর লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগলো। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে। এমন সময় খোকা বাবু পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল। আরে আব্দুল কাকা, কতক্ষণ এসেছেন আপনি?
তা প্রায় ঘন্টাখানেক হলো। স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসোনি। আসবো না কি বলছেন? আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হান টান করছি। তবে গাড়ি তো আমি এখানে রাখিনি, গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে। আপনার চিঠি পেয়েছি, কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তো লেখেননি। তাই এখানে জায়গা জড়ো না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি। আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব, এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলুম। কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না। নবগোপাল বলল, ঠিক আছে, রাত যখন হলো তখন রাতটা কাটুক, কাল একটু ভোরে রওনা হওয়া যাবে। সে কি খোকাবাবু, কর্তাবাবুর অবস্থা জানেন? মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘরবার করছেন। রান্না বান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব। কিন্তু আব্দুল কাকা, পথঘাটের যা অবস্থা তাতে। খোকাবাবু, আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল? আমার শরীরে এক ফোঁটা রক্তও যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকাবাবু, চলুন। উদো আর বুধোকে সঙ্গে এনেছি, গরুর গাড়িকে আমি ঘোড়ার মতো করে ছোটাবো। অতএব নবগোপাল আর দ্বিরুক্তি না করে আব্দুলের সঙ্গে চলল। আব্দুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল, নবগোপাল চলল পিছু পিছু। যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের উপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে। চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জ্বলে, কিন্তু তাই বলে এইভাবে? নবগোপাল কাছে যেতেই উদো আর বুধো গরু দুটো বহুদিন পর মনিবকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল। আব্দুল বলল, বাবু, গাড়িতে খড় বিছিয়ে দিয়েছি, গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি, আপনি শুয়ে পড়ুন, আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি। নবগোপাল তাই করল। দূরের ট্রেন ভ্রমণে একেই সে ক্লান্ত ছিল, তার উপর রাত হয়েছিল অনেক, তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে। এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের দিকে রাস্তা ধরল। প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এমন জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনো ট্রেনের মধ্যেই রয়েছে। নবগোপাল ভয়ে ভয়ে বলল, এ কি করছো? এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে। আব্দুল বলল, কেন ঘাবড়াচ্ছেন খোকাবাবু? আমার নাম আব্দুল, কোনো ভয় নেই আপনার, চুপচাপ শুয়ে থাকুন। নবগোপাল বলল, না, আমার ভীষণ ভয় করছে। কিন্তু কে কার কথা শোনে? আব্দুলের তখন জেদ চেপে গেছে, জোরে গাড়ি সে চালাবেই। নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না, যেন হাওয়ায় উড়ে চলেছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর গ্রামে পৌঁছালো ওরা। গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে। গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল। নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন। সে বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয়। যাই হোক, গাড়ি এসে বাড়ির কাছে থামল। সাবেক কালের দোতলা মাঠ কোঠা, পাঁচিল দিয়ে ঘেরা, বেশ বড় সড়ো। নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল, অনেক রাত হয়ে গেল খোকাবাবু, আপনি ভেতরে যান, আমি গরু দুটো গোয়ালে রেখে আসছি। এই বলে আব্দুল চলে গেল। ভীত সম্ভ্রান্ত নবগোপাল দরজায় কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন। নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন, থাক বাবা, তোমার চিঠি যথাসময়ে পেয়েছি, কিন্তু এত রাত্রে তুমি কি করে এলে? তোমার আসার সময় জানতে না পারার জন্য আমরা কোনো গাড়িই পাঠাইনি। জানি তুমি বুদ্ধিমান ছেলে, কারো না কারোর একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে। তবু সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা, এত রাত্রে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। নবগোপাল বলল, আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা। আব্দুল? আব্দুল নিয়ে এসেছে।
হ্যাঁ, আব্দুল কাকা। সে কি, ঠিক বলছো? আব্দুল নিয়ে এসছে তোমাকে, না অন্য কেউ? না বাবা, অন্য কেউ নয়, আব্দুল কাকাই নিয়ে এসছে আমাকে। আমি কি ভুল দেখব? কিসে এলে? কেন, গরুর গাড়িতে, উদো আর বুধো। থাক, আর বলতে হবে না। আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক, সে তার উপযুক্ত কাজই করেছে। তবে বাবা, একটা কথা কি জানো? আব্দুল আর বেঁচে নেই, উদো বুধও না। সে কি? হ্যাঁ, যাক, ওসব কথা থাক এখন। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? রাত কিন্তু অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কেমন? বলেই ডাক দিলেন, বৌমা। যাই বাবা। একগাল ঘোমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো। নবুকে খেতে দাও। নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো। তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সে। খেতে খেতে বলল, ওরে বাবা, এত সব রান্না করলে কি করে? বউ নিরুত্তর। নবগোপাল বলল, অনেকদিন বাড়ি আসিনি বলে রাগ করেছ আমার উপর? কিন্তু কি করব বলো, আমি কি ইচ্ছে করে আসিনি? আমি যে নিরুপায়। নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাই হোক, খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল। ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে। সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার উপর এই সুখ শান্তির শয্যায় শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল। ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে। কে যেন নাম ধরে ডাকলো, নবা, এই নবা। ঘুম ভাঙতেই নবগোপালও হকচকিয়ে গেল। দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে। ঘরের চারিদিকে ঝুল, মাকড়সার জাল। হতচকিত নবগোপাল জানলার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজন পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, নবা, তুই কখন এলি? নবগোপাল জড়ানো গলায় বলল, কাল রাত্রে। ঠিক আছে, তুই ওখানেই থাক, আমরা গিয়ে তোকে নিয়ে আসছি। এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো। নবগোপাল কান্না ধরা গলায় বলল, আমার ঘর বাড়ির এরকম অবস্থা কেন? আমার মা বাবা, আমার ভাইরা, আমার বউ সব কোথায়? সবাই বলল, তুই কি কিচ্ছুই বুঝতে পারছিস না? না, আমার গা মাথা ঘুরছে। ওরা যে কাল রাতেও এ বাড়িতে ছিল। ওরা কেউ ছিল না রে পাগল, কেউ ছিল না। কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা। বেশি দিন নয়, মাত্র 6 মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে। আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামটাই উজাড় হয়ে গেছে। তোদের বাড়ির কেউই বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার, কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি। নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার। তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন 2 গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল।